নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকের নতুন এক ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সকালে এখন 9টা, চলে গিয়েছিলাম স্নান করে সোজা ঠাকুর ঘরে, যেটা রোজই করে থাকি। তো আজও তার মধ্যে দিয়ে একদিন চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে, গিয়ে একটু ঠাকুর নমস্কার করলাম। করার পর ঠাকুরকে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর করে আজ শৃঙ্গার করানো হয়েছে। কিন্তু আজ আমাদের রাধা মাধবকে সকাল সকালে কিন্তু শৃঙ্গার করানো হয়ে গিয়েছে। স্নান কমপ্লিট করিয়ে সকাল সকালে কিন্তু তাদের শৃঙ্গার কিন্তু হয়ে গিয়েছে। আমি যে পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট, দুপুরের ভোগ নিবেদন করাটা শুধু রয়েছে, সকালের পুজো দেওয়াটা কিন্তু কমপ্লিট। তো আমি যেহেতু ঠাকুর ঘরে গিয়েছিলাম, গিয়ে দেখছি প্রায় কমপ্লিট। তো আমি একটু নমস্কার করে ঠাকুরের সাথে একটু কথাবার্তা বলে চলে আসলাম। রোজকার দিন কি করে শুরু করব, কিভাবে কাটবে, সারাটা দিন যেন ভালো ভালো কাটে, এসবই বলার আর কি। ঠাকুরের কাছে আমরা কি চাইবো, এটাই চাইবো যেন আমাদের সারাটা দিন ভালো ভালো কাটে, সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই মনের মধ্যে আকাঙ্ক্ষা নিয়ে চলে যাই ঠাকুরের কাছে। তো একটু বলে আসি, তো তাতেই মনে হয় শান্তি, সারাটা দিন একটু ভালো ভালো যাবে। আজকে দিনটা হচ্ছে প্রায় মেঘলা দিন, সকালে এখন 9টা বাজে, এরকম মেঘলা দিন, মনে হচ্ছে বৃষ্টি আসবে। কাল রাতেও প্রচুর বৃষ্টি ছিল, তো আজকে সকালে দিনটা একটু ভালো করেছে, সেভাবে বৃষ্টি নেই, কিন্তু যেভাবে বাতাস বইছে, দিনটা মেঘলা মেঘলা করে রেখেছে, মনে হচ্ছে এক্ষুনি ঝড় নামবে, কিন্তু ঝড়টা কিন্তু এখনো আসেনি। গাছের এই ইয়েলো ফুলগুলো ভীষণ সুন্দরভাবে ফুটেছে। বর গিয়েছে একটু কাজে, তো ওকে টাটা বাই বাই করতে গিয়ে এই ফুলগুলো চোখে পড়লো। তো দেখতেই পাচ্ছ ফুলগুলো ভীষণ সুন্দর করে কিন্তু ফুলগুলো ফুটে রয়েছে। যত সুন্দর করে ফুলগুলো ফুটে থাকে, মনে হয় ফুলের মধ্যে প্রাণটা জড়িয়ে রয়েছে। এত সুন্দর করে ফুল ফুটে, আর ফুলের একটা ভীষণ শখ আমার। আমি ভাবি ফুলের গাছ এনে সুজা বারান্দাটাতে পুরো ফুল দিয়ে কিন্তু ভরিয়ে তুলবো, কিন্তু আবারও ভুলে যাই। এটা করব করব বলে করে আর উঠতে পারি না। আর অনেকদিন ধরে ভাবছি নার্সারিতে যাব, কিছু ফুলের গাছ নিয়ে আসবো, লাগাবো সুন্দর করে, কিন্তু ভাবা মতে কাজ কোনোদিনই হয় না, করতে আর পারি না। দুপুর এখন 12টা বাজছে, এখনো কিন্তু রান্না বান্নাটা সারতে হবে। আজ রান্না বান্না আমি করবো না, আজ রান্না বান্না কাকিই করবে। তার জন্য দাদু ডিম নিয়ে এসেছে। দাদু বলছে আজকে কিন্তু বাজার যাবে না, তো আজকে ডিম দিয়ে রান্নাটা করে রাখো, আজকে আর মাছ টাছ কিছু আনবে না। ঠিক আছে চলো, ডিম এনে দিয়েছো, ডিম দিয়ে হয়ে যাবে। ডিম কিন্তু খেতে সকলে আমরা খুবই ভালোবাসি, তো কাকি রান্না করবে। এদিকে কাকি দুপুরে রান্না হয়তো চাপিয়ে দিয়েছে। আমি ভাবলাম শ্বশুরমশাইয়ের আলমারিটা আজকে একটু পরিষ্কার করে নিই, একটু ক্লিন করে নিই। তো চলে আসলাম। আমার শ্বশুরমশাই যেহেতু মারা গিয়েছেন, 1 বছর এখনো হয়নি, শাশুড়ি মা তো মারা গিয়েছেন আজকে মনে হয় 22 বছর কমপ্লিট হয়ে গিয়েছে। তো তাদের সেই থেকে তাদের আলমারি তো শ্বশুরমশাই, আমার বর, ওরাই রাখে গুছিয়ে। তো বিয়ের পর শ্বশুরমশাই মারা যাওয়ার পর আমি তাদের আলমারিতে কিন্তু কখনো হাত দিইনি। এই প্রথম আসলাম একটু গুছিয়ে রাখতে। এসে দেখছি শ্বশুরমশাই খুব সুন্দর সুন্দর শার্ট প্যান্ট পরিপাটি করে ভাঁজ করে কিন্তু রেখে দেওয়া রয়েছে। সে কিন্তু ভীষণ যত্ন করে কাপড় জামা কিন্তু রেখে দিত, সেভাবে পরতো না, কিন্তু যত্ন করে রেখে দিত। সে যে কোনো জিনিস যত্ন করে রেখে দিত ভীষণ ভালোভাবে। আর এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শাশুড়ি মায়ের শাড়ি, খুবই পুরনো শাড়ি, দেখলে মনে হয় এখনো মনটা জড়িয়ে যায়। এত বছর পুরনো শাড়ি, প্রায় 22 বছর হবে, একটু ছেঁকা পড়েছে, কিন্তু প্রায় 22 বছর হবে। শাড়িগুলো খুব যত্ন করে কিন্তু রেখে দিয়েছে। সব শাড়িগুলো যদিও নষ্ট হয়ে যায়, তার থেকে দুটো শাড়ি কিন্তু খুব যত্ন করে কিন্তু রেখে দিয়েছে আমার বর, আমার শ্বশুর মশাই, ওরাই কিন্তু তাদের মায়ের এই শাড়িটা খুব যত্ন করে রেখে দিয়েছে, দুটো শাড়ি। তো এই শাড়িগুলো আমি আলমারিটা গুছাতে গিয়ে শাড়ি দুটো কিন্তু আমার চোখে পড়লো। চোখে পড়ার পর আমি একটু বের করে নিলাম শাড়ি দুটো। আমি ভাবলাম শাশুড়ি মায়ের শাড়িটা আমি একটু পরে ফটো ভিডিও নেব, তো তার শাড়িটা আমি ফটো ভিডিওর মধ্যে দিয়ে জীবিত রাখবো, সেটাই আমি ইউটিউবে আপলোড দিয়ে রাখবো, সেটাই চিরস্থায়ী হয়ে থেকে যাবে। এরকমটা কিন্তু ভাবছিলাম। ভাবতে ভাবতে শাড়ি দুটোকে কিন্তু বের করে আমি আলাদা করে রেখে দিয়েছি, কালকে গিয়ে এটা নিয়ে আসবো। আজকে আপাতত সেরুমে রেখে দিয়েছি। তো তার পাশাপাশি এই পায়জামাটা, কুর্তাটা দেখতে পাচ্ছ, কুর্তা পায়জামা, এটা হচ্ছে শ্বশুরমশাই বিয়ের পায়জামা। তো এই নিচের দুটো ভাগ আমি কিন্তু খালি করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়ে কিছু জামা কাপড় ভাঁজ করে নিচের পোর্শনটাতে কিন্তু রেখে দিয়েছি। আর এই হচ্ছে আরো একটা কুর্তা পায়জামা, শ্বশুরমশাই বিয়ের কুর্তা পায়জামা। তারপর শ্বশুরমশাই বিয়েরও রয়েছে, মাঝখানে আরো অনেক কেনাকাটা করেছে, সেখানেরই 2-3টা কিন্তু কুর্তা পায়জামা রয়েছে। সেখান থেকে প্যান্টটা বরমশাই নিয়ে নিল, ও ভাবলো প্যান্টটা ওর হয়ে যাবে, ও পরতে পারবে। ওর অনেক কুর্তা রয়েছে যেগুলোর প্যান্টটা নাকি অনেকটা ছোট হয়ে যায়, টাইট হয়ে যায়, তো তার জন্য শ্বশুরমশাইয়ের প্যান্টটা ও রেখে দিল। ওর যেহেতু অনেক কুর্তা রয়েছে, সবুজ গ্রিন, সবুজ হলুদ লাল, তো সেটার মধ্যে দিয়ে ওর হয়ে যাবে বলে নিয়ে নিল। এই যে ধুতিটা, আমার শ্বশুরমশাই কিন্তু ধুতি পরতো, খুব ভালোবাসতো ধুতি পরতে, বাড়িতে সবসময় ধুতি পরে থাকতো। কোথাও একটা বেড়াতে গেলে তখনই কিন্তু শার্ট প্যান্ট এগুলো পরে যেত।
তো ধুতিটা কাকি এনেছিল চেন্নাই থেকে। এই ধুতিটা এনে কিন্তু দিয়েছিল শ্বশুরমশাইকে পরার জন্য, সে কিন্তু পরবো বলে আর পরেইনি। এটা এনে দেওয়া আজকে মনে হচ্ছে প্রায় 10 বছর তো হয়ে যাবে, অনেকদিন আগেকার ধুতি। পরবো বলে এটা প্যাকেট খুলে কিন্তু এখনো পরা হয়নি। তো এভাবে এভাবেই রেখে দিয়েছে ধুতিটা। কাপড় জামা গুছাতে আরো একটা জিনিস আমার চোখে পড়লো। আগে যেহেতু আমার বর আর শ্বশুর মশাই দুজন কিন্তু একসাথে ঘুমাতো, যেহেতু আমার বরের সেভাবে বিয়ের পর তারপর সে আলাদা হলো, তো তখনই তার জন্য একটা শার্ট আমাদের বাড়ি থেকে আশীর্বাদ করে এই শার্টটা কিন্তু তাকে দেওয়া হয়েছিল। শার্ট প্যান্ট এগুলো দেওয়া হয়েছিল। তো তার মধ্যে শার্টটা কিন্তু এখনো সেল প্যাক রয়েছে, শার্টের কিন্তু প্যাকেট এখনো কিন্তু খুলিনি। তো এইভাবেই রেখে দেওয়া রয়েছে। তো সেটাই ওকে বলছিলাম। আশীর্বাদ করে শার্ট প্যান্ট দিয়েছিল, তুমি এখনো পর্যন্ত শার্ট প্যান্ট গুলো পরনি। তো সেটাই ও বলছিল, শার্ট প্যান্ট গুলো রেখে দিয়েছিল ভালো করে যত্ন করে। আর বাবার যে রয়েছিল আলমারিতে সেটা ওর মনেই নেই, তার জন্য ও পড়তে পারিনি। আর আগেকার দিনের পুরোনো ড্রেসিং টেবিলের কাভার গুলো দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর। এগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের যত্ন করে রাখা কাভার, ড্রেসিং টেবিলের কাভার গুলো, যেগুলো আমার ননদ, আমার বরের দিদি, ওরা কিন্তু এসব এগুলো কাপড়ের এই কাজগুলো কিন্তু করে থাকতো। ওদের যেহেতু অনেক পুরনো একটা ড্রেসিং টেবিল রয়েছে, আগেকার দিনে ড্রেসিং টেবিলে কিন্তু এরকম সুন্দর করে ফুল টুল এঁকে হাতের কাজ করে কিন্তু সুন্দর করে রাখা হয়। ড্রেসিং টেবিলটা তোমরা নিশ্চয়ই দেখেছো। এই দুটো হচ্ছে দুটো টুকরো, দুটো পাশের। আর এই যে দেখতে পাচ্ছি একটা হচ্ছে নিচের পোর্শনটা শঙ্খ ডিজাইন করা, আর উপরেরটা হচ্ছে একটা গাছের মধ্যে কি সুন্দর একটা পাখি। তারপর লেখা রয়েছে ওয়েলকাম বলে। বুঝতেই পারছি না, আজকে যদি এই আলমারিটা গুছাতে না যেতাম অনেক কিছু মিস করে যেতাম। পুরোনো দিনের অনেক জিনিসগুলো আজকে চোখে পড়লো, তোমাদের সাথেও একটু শেয়ার করে রাখলাম। অনেক পুরোনো জিনিস অনেক যত্ন করে রেখেছে ওরা। এই হচ্ছে একটা কলস, তার উপরে এই যে ফুলের গাছটা কি সুন্দর করে এঁকেছে এরা প্রথম। ওরা আগে যেহেতু ওরা বাড়িতেই থাকতো সব সময়, পড়াশোনা করার সাথে সাথে কিন্তু হাতের এই কাজগুলো কিন্তু করে থাকতো। আমার বরের দুজন দিদি, তো তারাই কিন্তু এই কাজগুলো করে রাখতো। তাদের মায়ের পুরোনো দিনের জিনিস এগুলো, তাদের মা খুব যত্ন করে কিন্তু এগুলো রাখতো। আমার শাশুড়ি মা এসব খুব যত্ন করে কিন্তু রাখতো। আর এই যে চাদরটা দেখতে পাচ্ছ, এটা একটা চাদর। এটা হচ্ছে শাশুড়ি মায়ের নিজের তৈরি করা, হাতে তৈরি করা। কি সুন্দর দেখতে পাচ্ছ, কত পুরনো। এগুলো পুরোনো দিনের জিনিসগুলো তারা কিন্তু এখনো যত্ন করে রেখে দিয়েছে। যেহেতু মায়ের হাতের বানানো জিনিস, তো তাই কিন্তু যত্ন করে রেখে দিয়েছে। মা যেহেতু কাছাকাছি নেই, মায়ের হাতের জিনিসগুলো রেখে দিয়েছে। বর যখন জিমনাস্টিক করতো তখন তার এই টি শার্টটা সে পরে যেত, তো তার এই টি শার্টটা অনেক দিন ধরে সেই আলমারিতে রয়েছে। আমার বিয়ের প্রায় 1.5 বছর হলো, আমি কিন্তু জানি না। আর আগে থেকে ওই আলমারিতেই রয়েছে। সেদিন যখন গুছাতে গিয়েছিলাম তখন এগুলো খুঁজে পেয়েছি, তারপর আমি এগুলো নিয়ে এসেছি। ভাবলাম এগুলো আমার কাছে থাক সুন্দর করে, আমি আমাদের আলমারিতে এগুলোকে সুন্দর করে রেখে দেব। শ্বশুরমশাই আলমারিতে রয়েছিল এগুলো, তখন তারা একসাথে থাকতো, যেহেতু সেই আলমারিতে সবকিছু থাকতো। তারপর আলাদা করে যেহেতু আলমারি নিয়েছে, তখন কিন্তু সেই আলমারিতে কিন্তু রেখে দেওয়া হয়েছে। রান্না বান্না কমপ্লিট করে সকালের খাওয়া দাওয়া কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার আমি আর কাকি শুধু রয়েছি খাবার জন্য। এদিকে কাকি আজকে ডিমের ঝোল করলো, তোমরা দেখতেই পেয়েছিল, প্রথমেই বলেছিলাম আজকে একটু ডিমের ঝোল হবে। এদিকে ডিমের ঝোল বানিয়েছিল, আমি এদিকে ভাত দুজনের জন্য কিন্তু বেড়ে নিয়েছিলাম। এখানে হচ্ছে শসা দিয়ে ভুল দিয়ে শুক্তো বানিয়েছিল কাকি, আর বানিয়েছিল বিন আলু পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটা ভাজা। তো দুজনের জন্য খাবারটা আমি বেড়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি শুক্তো আর ভাজা। এই দিয়ে আজকে দুপুরের কিন্তু খাবার। তো কি করব, তো আজ দুপুরে আমি কিন্তু খুব একটা আজকাল খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু অনেক ভাবি। আজকাল খুব একটা কিন্তু সেভাবে খাওয়া দাওয়া করি না, ভালো লাগে না খেতে। তো তাই দুজনের জন্য একটু একটু করে ভাত নিয়ে নিলাম। এটা দিয়ে কিন্তু দুজনে খেলাম। সকলের খাবার দাবার কমপ্লিট অলমোস্ট, আমাদের সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট, শুধু আমরা দুজন খেতে বাকি রয়েছি। আমাদের খেতে খেতে প্রায় লেট হয়। সকলের খাবার দাবার খাওয়ানোর পর আমাদের কিন্তু খাবার দাবার খাওয়া হয়। খাবার দাবার কমপ্লিট করে বিকেল এখন 4টা মতো বাজছে। বাইরের দৃশ্যটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। বাইরের দৃশ্যটা সেই যে সকাল 9টা থেকে শুরু হয়েছে এরকম মেঘলা দিন, এখনো পর্যন্ত কিন্তু এই মেঘলা দিনই রয়েছে। বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি কিছুতেই আসছে না। তার থেকে বরং বৃষ্টিটা আসাই ভালো ছিল, একটু বৃষ্টিটা আসলে ভালোই লাগতো।
কিন্তু বৃষ্টি নেই। বিকেলে এখন 5:30 মতো বাজে। তো আমার বড় যা ওরা গিয়েছিল বাপের বাড়িতে। ওরা থাকতো ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোর থেকে ওরা এসেছে গুয়াহাটিতে ওদের শ্বশুর বাড়ি রয়েছে, আমার শ্বশুর বাড়ি, ওরও শ্বশুর বাড়ি। তো সেখানে এসেছে, আসার পর এখানে কদিন থেকে চলে গিয়েছিল ওদের বাপের বাড়িতে, মা বাবার সাথে, বোনের সাথে, দিদিদের বাড়িতে, সকলের বাড়িতে গিয়েছিল। তো বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছে প্রচুর সবজি, কি বড় একটা মিষ্টি কুমড়ো এনেছে, আর এনেছে ঢেঁকি শাক। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে কত রকমের সবজি নিয়ে এসেছে। এদের দিদির বাড়িতে নাকি অনেক রকমের সবজি রয়েছে, অনেক কটা সবজি নিয়ে এসেছে। এই যে মিষ্টি কুমড়োটা আমাকে বলছে এটা একটু তুলে দেখো কতটুকু ওজন। আমি বলছি হ্যাঁ, এটা কেন তুলতে পারবো না, আমি পারবো তুলতে। সত্যি তো আমি তুলে দেখলাম, সত্যি খুবই ভারী কিন্তু এটা। এই মিষ্টি কুমড়োটা আমি বললাম নিয়ে যাও তোমাদের ওখানে, তোমরাও খেতে পারবে। না, বললো না, বড় খায় না, ছেলেও খায় না, এত বড় মিষ্টি কুমড়োটা নিয়ে কোনো লাভ নেই, তোমরাই খাও। রেখে দিল আমাদের খাবার জন্য। তো চলো, সবজি অনেক কটা সবজি এনেছে, সবকিছু গুছিয়ে টুছিয়ে রাখার পর চলে এসেছে আমাদের ফরচুনার তেল, যেগুলো পরশুদিন ছিল বৃহস্পতিবারে কিন্তু তেলের অর্ডার দেওয়া হয়েছিল। তো সেই তেলটা কিন্তু আজ আসলো। অর্ডারটা দিতে হয় আগের দিন, তো চলে আসে 2 দিন পর। তো চলে আসার পর এবার তোমার সরষা তেল, সানফ্লাওয়ার তেল, এগুলো কিন্তু কিছুই অর্ডার দেওয়া হয়নি, এগুলো রয়েছে, তাই এগুলো আর দরকার পড়েনি। এখন যেহেতু রয়েছে রাইস ব্রেন তেলটা কিন্তু প্রায় শেষের দিকে ছিল, তাই বৃহস্পতিবার অর্ডারটা দেওয়া হয়েছিল, সাথে সাথে কিন্তু 2 দিন পর চলে আসলো। এখানে রয়েছে প্রায় 12 প্যাকেট রাইস ব্রেন তেল। ভাবলাম একবার গুনে গুনে দেখি, তারপর ভাবলাম না, গুনে গুনে দেখে কি করব, রোজই তো জানাই রয়েছে 12 প্যাকেট রাইস ব্রেন তেল আসে। আমাদের একটা মাসে প্রায় 12 লিটার তেল তো আমাদের লেগে যায়। 1 মাস পর পর, 1 মাস নয়, 15 দিন পর পর আমাদের কিন্তু তেলের অর্ডারটা দিতে হয়। তো তার জন্য এই যে 12 লিটার তেল রয়েছে, এবার যেহেতু 12 লিটার তেল রয়েছে, তার জন্য অনেক দিন যাবে, 1 মাস তো প্রায় চলে যাবে এবার। আর তেল খাওয়াটাও কিন্তু আমরা এবার কম করে দিয়েছি। আগে কিন্তু অতিরিক্ত তেল খেতাম, তেল খেয়ে খেয়ে না এই যে বেমারগুলো হচ্ছে। তো সেই থেকে ভাবছি না, এবার এখন থেকে তেল খাওয়াটা কিন্তু কম করে দিতে হবে। প্রচুর গ্যাস হয়ে যায়, এটা হয়ে যায়, সেটা হয়ে যায়, তেল খাওয়া কিন্তু কম করে দিতে হবে। তো সন্ধেবেলা আমার জায়ের ছেলে ও বলল যে কাকি চাউমিন বানিয়ে দাও, চাউমিন খাবি। ও আবদার করলো, তো বাচ্চারা আবদার করলো, ভাবলাম একটু চাউমিন করে দিই। তার মধ্যে দিয়ে বর আসলো, ও বললো তুমি চাউমিন বানাতে হবে না তোমাকে, আমি চাউমিন বানাচ্ছি আমার মতো করে, আমি নতুন ভাবে একটা চাউমিন বানাবো, তুমি আমাকে সবকিছু রেডি করে দাও। বললাম ঠিক আছে, তাহলে তুমি বানাও, আমি সবকিছু রেডি করে দিচ্ছি। কি কি রেডি করে দিতে হবে? বললো পেঁয়াজ কেটে দাও, বাঁধাকপি কেটে দাও। তো পেঁয়াজ কেটে দিলাম, বাঁধাকপি একটা নিলাম, এটাকে কুচি কুচি করে ওকে নাকি কেটে দিতে হবে। তারপর ডিম দিয়ে ওর মতো করে চাউমিন ও বানাবে। বললাম ঠিক আছে বানাও, সবকিছু হাতের কাছে এনে রেডি করে দিলাম, ও শুধু বানাবে। এরকম হাতের কাছে সবকিছু রেডি করে দিলে কার না ভালো লাগে বানাতে। আমরা যখন রান্না বান্না করি, আমাদের হাতের কাছে যদি ওরা যদি এভাবে সবকিছু যোগাযন্ত্র এগিয়ে দেয়, তাহলে আমাদেরও রান্না করতে ভীষণ ভালো লাগবে। আমাদের তো আর হাতের কাছে এসব পাই না, তা আমাদের নিজেই সবকিছু জোগাড় করে নিতে হয়। তো এখানে বাঁধাকপি, পেঁয়াজ আমি ওকে কেটে কুটে দিলাম, ও চাউমিনটা বানাবে। আর ও চাউমিনটা ভীষণ টেস্টি করেই কিন্তু ও বানায়। ও যেহেতু চাউমিনও ভালোই বানাতে পারে, ও খুব টেস্টি করে কিন্তু বানায়। আর ওর হাতে চাউমিন বানানো আমি আগেও খেয়েছিলাম, তো ভীষণ টেস্টি করে কিন্তু চাউমিন বানায়। ইতিমধ্যে ওর চাউমিন বানানো কিন্তু কমপ্লিট। সন্ধ্যে 7টা নাগাদ চলে গিয়েছিল চাউমিন বানাতে, এখন বাজে তোমার প্রায় 7:30 মতো। আধ ঘন্টা লেগেছে ওর চাউমিন বানানো কিন্তু প্রায় কমপ্লিট। এবার ওর চাউমিনটা হতে হতে আমি আবার রাতের জন্য কি কি বানাতে হবে তার যোগাযন্ত্র করছি। ভাবলাম আজকে একটু ডিম ঝুরি বানাবো, রুটির সাথে আজকে ডিম ঝুরি দিয়ে খেয়ে নেবো। দুপুরে ছিল ডিমের তরকারি, এখন ভাবলাম ডিমের ঝুরি একটু বানিয়ে নিই। ডিমের ঝোল যেহেতু 6টা ডিম যেহেতু রয়েছে, 6জন মানুষের জন্য, 6জন মানুষ খাবে। তারপর ভাবলাম তাহলে আমরা বাকি 3-4 জন রয়েছি, আমরা ডিমের ঝুড়ি খেয়ে নেবো। টমেটো কুচি কুচি করে কেটে নিলাম, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম, নিয়ে নিলাম 4টে মতো ডিম। আর এখানে দাদু যেহেতু আলু খায় না, দাদু আলু খাবে না, দাদুর জন্য একটু পটল পেঁয়াজ দিয়ে সুন্দর করে লালচে করে কিন্তু ভেজে দিয়ে দেবো দাদুকে। আলু যেহেতু খাবে না, দাদুর সুগারটা বেড়ে গিয়েছে, তাই কিন্তু দাদু এখন আর আলু, চিনি এসব মিষ্টি জাতীয় জিনিস কিন্তু একটু কমই খায়। তো তার জন্য আলু না দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে কিন্তু দাদুর জন্য একটু পটল ভাজা করে নিচ্ছি। আর আমাদের জন্য ডিম ঝুরি, ডিমের তরকারি তো রয়েছে, সাথে ডালও রয়েছে, দুপুরের বিন ভাজাও রয়েছে। তো এগুলো দিয়ে আজকে রাতের খাবার হয়ে যাবে।
রাতে তো আমি রুটি খাই, আমার শুধু ডিমের ঝুড়ি হলেই হয়ে যাবে, তার থেকে বেশ কিছু লাগবে না। বর এখানে চাউমিনটা বানিয়ে দিল, দিদিকে বললো তুমি এগুলো সকলকে বেড়ে নিয়ে দিও।